Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতে 60তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। রহস্য আর ভয় এ দুটো নিয়ে কিন্তু আফনান্স বি ইউটিউব চ্যানেল প্রতি রবিবার আর মঙ্গলবার আমরা আমাদের নতুন 2টি এপিসোড আপলোড করছি। আপনারা কিন্তু আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সাদ্দাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনার পাঠানো কয়েকটি ঘটনা আমরা এর আগেও প্রচার করেছি। তো এই ঘটনাটি সাদ্দাম ভাই যার কাছ থেকে পেয়েছেন তার নাম হচ্ছে সুলতানা। মূলত এই সুলতানা আপু একজন উদ্যোক্তা। ফ্যামিলিস ডাইন এবং কেক ক্র্যাভিংস নামে ওনার 2টি ফেসবুক পেজ রয়েছে। ফ্যামিলিস ডাইনে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন ধরনের ফুড আইটেমগুলো তৈরি করে হোম ডেলিভারি দিয়ে থাকেন, আর কেক ক্র্যাভিংস যে পেজে সেখানে গেলে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন ধরনের মজার মজার ডেজার্ট আইটেমগুলো তৈরি করেন। তো উনি একজন উদ্যোক্তা, ওনার জন্য শুভকামনা রইল আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তো এই সুলতানা আপার একজন কাজিনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো সঙ্গত কারণে তার নামটি বলছি না, নাম বললে ওনার পরিচিত অনেকেই চিনে যাবে এবং ওনার পরিচিত মহলে ওনার কিছুটা হলেও সম্মানহানি হতে পারে, এই জন্য কিছুটা গোপনীয়তা আমরা বজায় রাখছি। তো এই আপুর বয়স তখন 5 কি 6 বছর, আর ঘটনাটি যখন শুরু হয়েছে তখন সময়কাল 1995। ঘটনাটি কিন্তু মিরপুরে ঘটেছে। ওই আপুদের বাসা ছিল মিরপুর 1-এ, আর ওই আপুর চাচার বাড়ি ছিল মিরপুর 2-এ। তো একদিন সন্ধ্যায় এই আপুর মা উনি এই চাচিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবেন, অর্থাৎ চাচিকে ডাক্তার দেখাতে যাবেন, উনি সাথে যাবেন। তো হয় কি যে আপুর মা তো চলে গেছেন, ওনারা যেই বাড়িটাতে থাকতেন এই বাড়িটা অনেকটা লম্বা শেপের একটা বাড়ি। তো ওই বাড়িটার এক মাথা থেকে ও মাথা যেতে হলে কিন্তু অনেকটা পথ পাড়ি দিতে হয়, কি মোটামুটি বেশ জায়গা নিয়েই বাড়ি আর কি। তো ওই সময় ওনার সাথে, ওই আপুর সাথে ওনার আরেকজন কাজিন ছিলেন, সেও মেয়ে, তার নাম হচ্ছে জয়। জয় নামটা ছেলেদের মতো মনে হলেও ওই আপুর নাম আবার জয়। তো ওনারা 2জন খেলা করছিলেন, তখন রাত 8টার মতো বাজে। ইলেকট্রিসিটি চলে গেছে, তো তাই ওনারা ওই বাড়ির যেই বারান্দা আর বারান্দার সামনে যে উঠোনের মতো জায়গা রয়েছে ওখানে খেলাধুলা করছেন। যখন খেলাধুলা করতে করতে হঠাৎ করে এই আপুর কাছে মনে হলো কেউ ওনার থুতনির নিচে মুঠো করে ধরেছে। কেউ যদি মুখের দাড়িটা মুঠো করে ধরে কেমন অনুভূতি হয়, মনে হচ্ছে ওরকম করে কেউ ধরেছে। ওনার তো বয়স তখন অনেক কম, 5 কি 6 বছর বয়স। ওই সময় তার কাছে মনে হলো যে যেই জিনিসটা হাত মুঠো করে তার থুতনির নিচে ধরেছে, এই হাতগুলো অনেক শক্ত, হাতের উপর বড় বড় লোম রয়েছে, এই লোমের অস্তিত্ব উনি বুঝতে পারছেন। আর এই হাতে মনে হচ্ছে বড় বড় নখ রয়েছে। এরকম কিন্তু কয়েক সেকেন্ড ধরে রেখেছিল। এরপর একা একাই ওই হাতটি ছেড়ে দেয়। উনি বুঝতে পারলেন না ঘটনাটা কী হলো। উনি ওনার পাশে থাকা ওই কাজিনকে বলছেন যে, এই জয়, তুই কি আমার এখানে হাত দিয়েছিলি? তো সে বলছে যে না, তো আমি হাত দেবো কেন? তখন ওই আপু চিন্তা করেছেন যে এই বাসায় আরও 3জন আন্টি আছে, তো মনে হয় এনারা কেউ মজা করে এমনটা করেছে। তখন ওই যে ওনার সাথে যে ছিলেন আরেকজন কাজিন, সেও বলল যে হ্যাঁ, এটা হতে পারে
যে ওই আন্টিদের কেউ এরকম মজা করেছে তোর সাথেও কিছু না। দুইজনের বয়সই কিন্তু কাছাকাছি। এর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আবার যখন সামনে গিয়েছেন তখন ওরা দেখেন ওই ইলেকট্রিসিটি নাই, তো ওই তিনজন আন্টি বারান্দার বাইরে দাঁড়িয়ে গল্প করছেন। যখন ওই আপু এটা দেখেছেন তখন তো ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, আরে ইনারা তো এখানে, তাহলে ওইখানে ওই অন্ধকারের মধ্যে আমার থুতনিতে হাত দিল কে? এই ঘটনা কিন্তু এ পর্যন্তই শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না, তা কিন্তু হলো না। এরপর থেকে শুরু হয়ে গেল বেশ কিছু ঝামেলা। তো এই ব্যাপারটা কিন্তু উনি ওনার পরিবারের সাথেও শেয়ার করেছিলেন। পরিবারের লোকজন এই বিষয়টা আসলে নিয়ে খুব একটা পাত্তা দেন নাই। তাছাড়া উনি ছোট মানুষ ছিলেন, এটা নিয়ে তারা যদি আরও বেশি কথা বলেন তার মনের মধ্যে আরও ভয় জেঁকে বসতে পারে, এই জন্য এই বিষয়টা নিয়ে আসলে ওভাবে আলোচনা তারা করেননি। তো যাই হোক, বেশ কিছুদিন স্বাভাবিকভাবে গেল। এরপর থেকে শুরু হয়ে গেল বেশ কিছু ঝামেলা। সেটা কেমন? উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুমের ভেতরে ওনার কাছে মনে হলো ওনার সমস্ত শরীর বেয়ে কিলবিল কিলবিল করে, ওই যে আমরা চেল্লা বলি, এই টাইপের জিনিস উঠছে। এক এক এলাকায় এটাকে এক এক নামে অভিহিত করে থাকে আর কি। যার অনেকগুলো পা থাকে, কোনোটা দেখা যাচ্ছে 3 ইঞ্চি পরিমাণ লম্বা থাকে। তো এই জিনিসগুলো কিলবিল কিলবিল করে ওনার শরীর বেয়ে উঠে আসছে। ঘুমের মধ্যেই তো উনি চিৎকার দিয়ে উঠে গেছেন। উঠে যাওয়ার পর এটাকে যে দুঃস্বপ্ন ভাববেন তা কিন্তু না, উনি দেখলেন যে ওনার শরীর বেয়ে আসলেই বেশ কিছু এরকম চেল্লা টাইপের জিনিস কিলবিল করে উঠে আসছে। উনি তো চিৎকার দিয়ে উঠেছেন। পাশের ঘরে থাকা ওনার মা বাবা চলে আসছেন, এসে ওনারাও কিন্তু সেম জিনিসটা দেখেছেন। এর মধ্যে কিন্তু ঝাড়ু দিয়ে একটাকে মেরেও ফেলেছেন, অন্যগুলো যে কোথায় হারিয়ে গেল এটা বোঝা গেল না। এটা তো গেল একটা বিষয়। এটা যে একবারে শেষ হবে তা কিন্তু না, এরকম মাঝে মাঝেই হচ্ছিল। এগুলো কোত্থেকে আসে, কোথায় চলে যায় এটা বলা যায় না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেও ওই জিনিসগুলো কোথা থেকে যেন চলে আসে। বিষয়টা বেশ রহস্যময়। এরপর ওনার পরিবারের টনক নড়ে। ওনার পরিবারের লোকজন বিভিন্ন হুজুরের কাছে যায়, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক কবিরাজ এক এক কথা বলে। অনেকে অনেক টাকা পয়সা খেয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। ওনার আচার আচরণেও অনেক পরিবর্তন দেখা যায়। বেশ উগ্র আচরণ করতে থাকেন, বিভিন্ন ধরনের অবয়বনী স্বপ্নের মধ্যে দেখতে থাকেন আর কি। সোজা কথা, ওনার স্বাভাবিক জীবনযাপন অনেকটাই বাধাগ্রস্ত হয়ে যায়। এভাবেই চলতে থাকে এবং এই সমস্যা কিন্তু এখনও চলমান রয়েছে। এর মধ্যে একজন হুজুর উনি একটা তথ্য দিয়েছিলেন যা আসলে রীতিমতো ভয়ঙ্করই বটে। ওই রাতে ওই যে ওনার থুতনির নিচে কেউ একজন হাত দিয়েছিল, এটা ছিল এক জাদুকর জিন। মানুষকে জাদু করে, মানুষ যখন মানুষকে জাদু করে, জাদুর মাধ্যমে জিনকে চালান করে দেওয়া হয়। কিন্তু এখানে ঘটেছে অন্যরকম ব্যাপার। ওনার উপর কোনো একটা জিনই নাকি জাদু করেছে। হতে পারে সেই জিনটা নিজের জাদুবিদ্যা প্র্যাকটিস করার জন্য ওনার উপর জাদু করেছে, আর এই জাদু নাকি সহজে কাটানো যাবে না, এমনটাই নাকি একজন বলেছিলেন। যত হুজুর কবিরাজ দেখিয়েছেন তার মধ্যে ওনার কথাটা অনেকটা গ্রহণযোগ্য মনে হয়েছিল এই আপুর পরিবারের কাছে এবং এই আপুর কাছে। এই আপু তো আস্তে আস্তে বড় হচ্ছেন, তার বয়স বাড়ছে। এদিকে হয় কি, একজন হুজুরের কাছে ওনারা গিয়েছিলেন, সেখানে ওনার আর একজন কাজিনকে নিয়ে গিয়েছিলেন, সেও একজন মেয়ে, তার আবার তুলা রাশি। তো ওই হুজুর একটা গ্লাসের মধ্যে পানি রেখে ওই পানির উপর কিছু দোয়া পরে ফু দিয়ে ওই আপুকে, মানে যার সমস্যা, তাকে বলছিলেন যে দেখো তো কিছু দেখতে পাও কিনা। তো উনি তাকে কিছুই দেখতে পান না। আরও একবার চেষ্টা করলেন, আরও একবার চেষ্টা করলেন, 3বার চেষ্টা করার পরেও ওই আপু, মানে যার সাথে সমস্যা, উনি কিছুই দেখতে পেলেন না। এরপর ওনার সাথে যেই আপু গিয়েছিলেন তার আর এক কাজিন, সে কিন্তু প্রথমেই দেখলো অদ্ভুত আর ভয়ঙ্কর একটা জিনিস। দেখা গেল যে ওর মধ্যে জোকের মতো কিছু একটা জিনিস, জোক যেমন নিজের শরীরকে বেশ লম্বা করে ফেলতে পারে, আবার সংকুচিত করে ফেলতে পারে, মনে হচ্ছে এরকম কালো একটা জোকের মতো কিছু একটা জিনিস ওই পানির মধ্যে কিলবিল করছে, একবার লম্বা হচ্ছে, একবার খাটো হচ্ছে, একবার চওড়া হচ্ছে, এরকম করতেছে। তো উনি বললেন যে আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। এরপর হুজুর আর কিছু বলেন নাই। হুজুর বেশ সময় নিয়ে রুকিয়া করে দিয়েছিলেন ওই আপুকে। ওনার সাথে এই সমস্যা কিন্তু এখনও চলমান রয়েছে। এখনও কিন্তু উনি বিভিন্ন ধরনের রাকির কাছে যান এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, কিন্তু এই সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি।
এখনও কিন্তু উনি ওই যে চেলা বা চেল্লা আমরা যেটা বলি না, এরকম 2-3 ইঞ্চি লম্বা লম্বা চেল্লাকে উনি এখনও কিন্তু দেখেন, এখনও ওনার কাছে এগুলো আসে। প্রিয় লিসেনার্স, ভাবুন তো একবার, একটা মানুষের জীবন 5-6 বছর থেকে এরকম দুর্বিষহ হয়ে আছে এখন পর্যন্ত। এটার এখনও কেউ কোনো সমাধান করতে পারেনি, কোনো মানুষ ওনার উপর জাদু করেনি। কে করেছে? একটা জিন করেছে। কী উদ্দেশ্য ছিল এই বিষয়ে আসলে জানা যায় না। এইভাবেই ওনার চলছে। এখন ওনার বয়স কত আপনারা ভাবেন? 1995 সালে ওনার বয়স যদি 5-6 বছর হয়, এখন ওনার বয়স কত? এরকম একটা দুর্বিষহ জীবন উনি এখনও বয়ে বেড়াচ্ছেন। এই কারণে কিন্তু ওনার নামটা আমরা বললাম না। ওনার আশেপাশের লোকজন ওনাকে আবার ভিন্নভাবে ট্রিট করতে পারেন। এই জন্য কেউ আসলে উপকারে ওভাবে এগিয়ে না আসলেও টিকা টিপ্পনি কাটা, মানুষকে অবহেলা করা, এগুলোতে কিন্তু আমরা অনেক সিদ্ধহস্ত। আমরা ওই আপুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার এই সমস্যাকে দূর করে দিন। ওনাকে যেন আল্লাহ তাআলা স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমরা আফনান দহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সেই কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি সুলতানা আপাকে এবং সাদ্দাম ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের শনির রাতে 60তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের 60তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন আমরা শেয়ার করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে পাওয়া ঘটনা। ওনার নাম হৃদয়, উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার দেশের বাড়ি নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার শিবপুর কাজীবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনারই আর একজন কলিগ যার নাম হচ্ছে জামাল, তার বাড়ি হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন। তো ঘটনাটির সময়কাল 2014 কি 15 সাল, এমন একটা সময়। এই যে জামাল ভাই, ওনার কিন্তু আরও 4 জন খুব কাছের বন্ধু ছিল, গিয়াসউদ্দিন, আফজাল, রিয়াজ, আরমান। আর উনি এই 5 জন কিন্তু খুবই ভালো বন্ধু, দুষ্টুমি কম করতেন। ওনাদের এলাকার যে মসজিদ ছিল, চেষ্টা করতেন 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে আদায় করার জন্য। আর ওইখানে আরেকটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, ওই ইমাম সাহেবের খাবার কোন দিন কোন বাড়ি থেকে আসবে এটা কিন্তু আগে থেকেই তালিকা করা থাকতো। প্রতি মাসের নির্দিষ্ট একটা দিনে ওই মসজিদ কমিটি সবাই বসতেন, বসার পর কোন তারিখে কোন বাড়ি থেকে খাবার আসবে এটা ওনারা আলোচনা করে একটা তালিকা করতেন। যখন দেখা যেত যে যেই তারিখে যেই বাড়ির নামটা এসেছে, ওই বাড়ির লোকজন কিন্তু চেষ্টা করতেন যে তাদের সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার তৈরি করার জন্য। যেহেতু মাসে একদিন ইমাম সাহেবকে খাবার দেবেন, ওরা চেষ্টা করতেন ভালো খাবার দেওয়ার জন্য। আর খাবারের পরিমাণটাও একটু বেশি করেই দিতেন। একা ইমাম সাহেব এই খাবার খেয়ে শেষ করতে পারতেন না। বিশেষ করে রাতের বেলাতে খাবারটা একটু বেশি করেই লোকজন দিয়ে দিত। এর পেছনে কারণও ছিল। কারণ হচ্ছে রাতের বেলা এই খাবারটা নিয়ে যাওয়ার জন্য আলাদা করে লোক পাওয়াটা মুশকিল হতো। এই যে 5 জন, এই যে জামাল ভাই, তারপর গিয়াসউদ্দিন, আফজাল, রিয়াজ, আরমান, এই 5 জন মূলত এই কাজটি করত। রাতের বেলা দেখা যাচ্ছে যে ওই বাড়ির ছেলে পেলে যারা আছে বা ওই বাড়ির লোকজন, তারা অনেক সময় দেখা যেত যে ওই মসজিদ পর্যন্ত আসতে চাইতেন না। আরেকটা কারণ, কেন চাইতেন না, এর কারণটা হচ্ছে ওই গ্রামে একটা বাগান রয়েছে, এটাকে ছাড়া বাগান বলে। কেননা ওই বাগানে দিনের বেলাতেই লোকজন প্রবেশ করতে ভয় পায়, রাতের বেলাতে ওই বাগানের মধ্যে ঢোকার প্রশ্নই আসে না। ওই গ্রামে ঢোকার 2টো রাস্তা রয়েছে, এক হচ্ছে এই বাগানের রাস্তা, আরেকটা হলো ওই মসজিদের সামনে দিয়ে যে রাস্তা। মসজিদের সামনে দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটু ঘুরে আসতে হয়, আর বাগানের রাস্তাটা বেশ শর্টকাট আর কি। দেখা যেত যে রাতের বেলা কেউ আসবে, ভয়টাই পেতে পারে। ওই এলাকায় কিন্তু অনেক মানুষ একটা বিষয় জানতেন, তা হচ্ছে ওই বাগানের মধ্যে নাকি একটা খুবই দুষ্টু প্রকৃতির জিন রয়েছে, যার পা হচ্ছে একটা। যারাই তাকে দেখেছে অধিকাংশ সময়, মানে সব সময় না, তবে অধিকাংশ সময় তার পা সবসময় একটা কম দেখেছে। কখনো দেখেছে যে ঘোড়ার তো 4টা পা থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে 3টা পা। কখনো কুকুর আকৃতিতে দেখেছে, কুকুরের 4টা পা থাকে, দেখা যাচ্ছে তার 3টা পা।
খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাচ্ছে। আবার বিড়াল দেখেছে, অর্থাৎ বিড়ালের আকৃতিতে দেখেছে বিড়ালের 3টা পা। কাক আকৃতিতে দেখেছে কাকের 1টা পা। মানে যার যে কয়টা পা থাকার দরকার তার থেকে সবসময় 1টা পা কম দেখা যায় তার। এই জন্য তাকে অনেকেই ঘোড়া জিন বা 1 পেয়ে জিন এরকম বলতো। আর এই জিনটা বহু মানুষকে মেরে ফেলেছে, ভয় দেখিয়েছে। অর্থাৎ এই জিনটা মানুষকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে মেরে ফেলবে, এটাই হচ্ছে তার অন্যতম একটা কাজ। এই কাজটা করে সে খুবই মজা পায়। অনেক চেষ্টা করা হয়েছে এখান থেকে ওই জিনটা তাড়ানোর জন্য, কিন্তু খুব একটা সফল কাম কেউ হয়নি। সাময়িক সময়ের জন্য এটা একটু প্রশমিত থাকলেও পরবর্তীতে দেখা গিয়েছে এটা আবার ফেরত এসেছে। এই জন্য লোকজনই ওই বাগানের রাস্তাটা অ্যাভয়েড করে চলতেন। অন্য জায়গায় কিন্তু ওই জিনের উপদ্রব দেখা যেত না, শুধু ওই বাগানের মধ্যে রাতের বেলা যদি কেউ ঢুকতো তাহলে সমস্যা হতো। দিনের বেলা যদি কেউ একা একা ঢুকতো, বিশেষ করে দুপুরবেলা বা পরন্ত বিকেলে, তখনও কিন্তু ওই জিনকে কেউ কেউ দেখেছে বলে শোনা যায়। অনেকে তো ভয় পেয়ে মারাও গিয়েছে। তো এই যে 5জন বন্ধু, ওনারা কি করতেন, মাগরিবের নামাজের পরে ওই যেই বাড়িতে খাবার ওই বাড়িতে চলে যেতেন। ওই বাড়ি থেকে খাবার নিয়ে এশার নামাজ ওই মসজিদে গিয়ে পড়তেন। এশার নামাজের পর হুজুর কি করতেন, এই 5জনকে নিয়ে খেতে বসতেন। যেহেতু একটু বেশি করে খাবার দিয়ে দিত, এই 5জনও খেতেন, প্রতিদিনই তার সাথে খেতেন আর কি। যেহেতু ওই খাবার নিয়ে আসার লোকজনও কম পাওয়া যায়, এই কারণেই হুজুর এই 5জনের উপরই এই রাতের খাবারটা নেওয়ার জন্য নির্ভরশীল ছিলেন। এমনি সকাল দুপুর তো উনি নিজে গিয়েই খেয়ে আসতেন বা নিজেই নিয়ে আসতেন, তাতে কোনো সমস্যা ছিল না, বা ওই বাড়ির লোকজনও দিয়ে যেত, এটা কোনো ব্যাপার ছিল না। সমস্যাটা ছিল রাতের বেলাতে। তো রাতের বেলাতে হুজুরের সাথে খাওয়া দাওয়া করার পর হুজুর এই 5জনকে কোরআন শিক্ষা দিতেন, তারপর দিনী তালিম করতেন। তো এই কাজগুলো কিন্তু হুজুর করতেন। এখন ওই 5জনের পরিবারও দেখলো যে রাতের বেলা হুজুরের কাছ থেকে ওরা কোরআন শিক্ষা করে, দিনী তালিম গ্রহণ করে, এই জন্য তাদের পরিবার থেকেও কিন্তু কোনো আপত্তি ছিল না। আর এই 5জনও তো বেশ মজা করে এই কাজটা করতেন। রাতের বেলা ভালো ভালো খাবার খাওয়া যায়, তারা বাচ্চা মানুষ, একটু তো আগ্রহ থাকবেই এই বিষয়ের প্রতি। তো এমন এক রাতের বেলা হয় কি, এই 5জন হুজুরের কাছ থেকে পড়ে টরে আরও কিছু গল্প গুজব হয়েছে ওই রাত্রে আর কি, একটু দেরি হয়ে গেছে, বাইরে বের হয়েছেন। তখন তাদের বয়স কত, 15-16 বা এরকম কাছাকাছি একটা বয়স আর কি। তো ওনারা বের হয়েছেন, বের হওয়ার পর এই 5জন মিলে বাড়িতে যাচ্ছেন। এখন ওনারা চিন্তা করলেন যে রাত হয়ে গেছে, একটু শর্টকাট রাস্তা ধরি, যেহেতু আমরা 5জন আছি, ভয়ের তো কিছু নেই। ওই সময় তাদের কাছে একটা ছোট্ট চার্জার টর্চ লাইট ছিল আর কি। যাচ্ছেন ওই দিক দিয়ে, তবে একজনের কাছে না, প্রত্যেকের কাছেই কিন্তু ছিল। মাঠের মধ্যে প্রথমে গিয়েছেন, তারপর বাগানের মধ্যে ঢুকেছেন, যাচ্ছেন। তো এর মধ্যে হয় কি, হঠাৎ করে এই যে জামাল ভাই যিনি, ওনার নজর পড়ে যায় ওই বাগানের একটা সাইডে। উনি দেখেন যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে, তবে সেই ঘোড়াটার 1টা পা কম, মনে হচ্ছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ঘাস খাচ্ছে। যখনই এই ঘোড়াটার দিকে ওরা নজর পড়েছে, ওই সময় কিন্তু ওনার সাথে থাকা অন্য বন্ধুদেরকে বলছেন, এই দেখ দেখ, মনে হচ্ছে এটাই সেই জিন, সেই ঘোড়া জিনটা। দেখ, ঘোড়ার 1টা পা নাই, আর আমাদের গ্রামে তো কোনো ঘোড়া নাই, কেউ তো ঘোড়া পালে না, দেখ এটাই সেটা। অন্য 4 বন্ধু কিন্তু তাকিয়ে দেখলো ঘটনাটা। এটা দেখার পর ওনারা তো মারাত্মক ভয় পাইছেন। ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি চলে বাগান পার হই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে জামাল যিনি, ওনাদের বাড়িতে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তো তাকে সবাই কালামানিক বলতেন, কালামানিক দাদা, ওনারা বলতেন কালামানিক দাদা বলতে, তবে অনেকে তাকে কালামানিক বলতেন। তার আসল নাম কি এটা বলা মুশকিল, তো ওই নামে উনি পরিচিত ছিলেন আর কি। তো হয় কি, উনি কিন্তু বিভিন্ন সময় বলেছিলেন যে ওই বাগান দিয়ে না আসতে, বিশেষ করে জামালের যে বাড়িটা, জামাল ভাইয়ের বাড়ি, সেই বাড়িতে উনি থাকতেন, সবসময় পরামর্শ দিতেন বাগানের দিকে রাতের বেলা যেন কেউ না আসে। তো তখন কিন্তু এই জামাল ভাই বলতেছেন যে আরে কালামানিক দাদা তো বলছিল যে এই বাগানের দিকে যেন না আসি, কি মনে করে যে আসলাম আর এই বিপদটাতে পড়লাম, তাড়াতাড়ি চলে যাই। তো ওনারা একসাথে যাচ্ছেন, মানে এই 5জন একত্র হয়ে গেছেন, একত্র হয়ে শরীরের সাথে শরীর মিলিয়ে আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ঘটে একটা ঘটনা, 2 পাশ থেকে 2টা গাছ মনে হলো ধপাস করে পড়ল। আর ধপাস করে পড়েছে বলতে মাটিতে পড়ে নাই, একটা আর একটার সাথে এমনভাবে পড়েছে মনে হচ্ছে গুণ চিহ্ন, যেটা ক্রস চিহ্ন, ওই রকম হয়ে পড়েছে। আর তখনই দেখা গেল ওই ক্রস চিহ্ন যেখানে, ওই ক্রস চিহ্ন তো 2টা মাথা থাকে, উপরের দিকে যদি চিন্তা করি ভি আকৃতির একটা শেপ থাকে আর কি ক্রস চিহ্নের। ওই ভি আকৃতির শেপের 2 প্রান্তে 2 পা দিয়ে
বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে গেছে এবং বলছে, যা এই দিক দিয়ে যা, এর নিচ দিয়ে যা, তা না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো, সব কটাকে মেরে ফেলবো, একটাকে না। প্রথমে জামাল ভাইকে উদ্দেশ্য করে বলেছে। এদিকে ওনারা তো পেয়েছেন মারাত্মক ভয়। ওনারা জানেন যে এর পায়ের নিচ দিয়ে যাওয়ার পরিণতি কী হতে পারে। একে তো ওই গাছটা ক্রস হয়ে আছে, যে কোনো সময় ওটা মাটির উপর ধপাস করে পড়তে পারে, তার উপর এই জিনটা দাঁড়িয়ে আছে। ওর নিচ দিয়ে যাওয়ার সময় তো গাছই তাদের শরীরের উপর ফেলে দেবে, তখন কী অবস্থা হবে। ওই সময় কিন্তু একটা বিষয় মনে পড়ে গেল, তা হচ্ছে ওই হুজুর এবং ওই কালামানিক দাদা, উনি কিন্তু এই দুইজনই কিন্তু বলে দিয়েছিলেন জামাল ভাইকে, যদি কখনো রাতের বেলায় বাগান দিয়ে আসতে গেলে ওই জিনটার মুখোমুখি তারা হয়ে যায়, তখন যে কাজটি করতে হবে, 3 কুল পড়ে সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা পড়ে চারদিকে একটা বৃত্ত করে দিতে। বৃত্তটা দৃশ্যমান হতে হবে, বিষয়টা এরকম না, জাস্ট খালি একটা গোল সার্কেল করে দিলেই হলো। সাথে সাথে কিন্তু জামাল ভাই এই কাজটি করে দেন। করে দেবার পর দেখা গেল ওই জিনটা খুবই ক্ষিপ্ত হয়েছে। বোঝা গেল যে এই জিনের কার্য সিদ্ধি হবে না, এই কারণে সে ক্ষিপ্ত হয়েছে। তখন জিনটা দূর থেকে তর্জন গর্জন করতে শুরু করে, এই বের হয় গণ্ডি থেকে, বললাম না যদি বাঁচতে চাস তাহলে আমার পায়ের নিচ দিয়ে যা। ওরা তো চুপচাপ দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। এদিকে হয়েছে কি, ওই যে কালামানিক দাদা, উনি তো বাড়িতে আছেন, বাড়িতে থাকা অবস্থায় এই জামাল ভাইয়ের পরিবার থেকে বলতেছে যে ভাই জানতো দেখি, ওরা তো এখনও আসলো না, এত রাত হয়ে গেল। উনি আবার একটা বেশ বড় টর্চ লাইট নিয়ে, যেটার পাওয়ার অনেক বেশি, আলো অনেক বেশি হয়, ওইটা নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়েছেন। তো উনি যখন ওই মসজিদটার দিকে গিয়েছেন, তখন হুজুরকে যখন জিজ্ঞেস করেছেন, হুজুর বলতে ওরা তো অনেক আগে চলে গেছে। উনি কিন্তু মসজিদের রাস্তা দিয়ে এসেছেন, যেহেতু তাদের সাথে দেখা হয়নি। তখন এই কালামানিক দাদা চিন্তা করছেন, আরে এরা নিশ্চয়ই ওই বাগানের পথ ধরছে, রাত হয়ে গেছে, শর্টকাটে যাওয়ার জন্য এই বাগানের পথটা ধরেছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। উনি আবার টর্চ লাইট জ্বালিয়ে দ্রুত ওই বাগানের দিকে আসছেন। এদিকে এই যে সার্কেল করে তার ভিতরে জামাল ভাই সহ আরও যে 4 জন দাঁড়িয়ে আছেন, ওরা তো প্রচণ্ড ভয় পাচ্ছেন। এর মধ্যে ঘটে একটা ঘটনা, ওই জিনটা যখন বুঝতে পারে যে এরা কোনোভাবে এখান থেকে বের হবে না, তখন সে এমন একটা মায়াজাল সৃষ্টি করে, ওই মায়াজালের প্রভাবে ওরা ওই সার্কেলের ভেতর থেকেই বাইরে এমন কিছু দৃশ্য দেখে, মনে হচ্ছে যে বহু মানুষ একসাথে তাদের দিকে ধেয়ে আসছে মেরে ফেলার জন্য, তাদেরকে এখনই মেরে ফেলবে। তো তারা তো ছোট মানুষ, আসলে এরকম অনেক দৃশ্য তো জিন দেখাবেই। তারা ওইটা ওইভাবে বুঝতে না পেরে এরা সার্কেল থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। দৌড়াদৌড়ি শুরু করেছে বলতে তাদের অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে সবাই পাগল হয়ে গেছে। একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, একজন আরেকজনকে মারছে, ছোটাছুটি করছে। এদিকে দূর থেকে এই যে কালামানিক দাদা, উনি কিন্তু বিষয়টা খেয়াল করেছেন। উনি দেখতে পেলেন যে এরা এরকম ছোটাছুটি করছে। উনি দূর থেকে বললেন যে জামাল, এই জামাল, এই আমি এসে গেছি রে, ভয়ের কিছু নাই, তোরা কিন্তু অন্যদিকে যাস না, আমি এসে গেছি। তো এটা বললে উনি চিৎকার করতে করতে আগাচ্ছেন। এদিকে এই কালামানিক দাদা আগাচ্ছেন, হঠাৎ করে ওই যেই অবয়বটা, এই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো কালামানিক দাদা যখন আসছেন, আসার পর যেটা হয় সেটা হচ্ছে যে এরা ওইভাবে ছোটাছুটি করছেই। এই কালামানিক দাদা একজনের হাত ধরেন তো আরেকজন ছুটে যায়, আর একজনের হাত ধরেন তো আরেকজন ছুটে যায়, কোনোভাবেই 5 জনকে উনি একসাথে রাখতে পারছেন না। একটা পর্যায়ে উনি কিছু দোয়া দুরুদ পড়ে যখন কয়েকজনকে ফু দিয়েছেন, তারা কিছুটা স্বাভাবিক হলেও তাদের মধ্যে অস্থিরতা কম ছিল না, তাদের চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, মনে হচ্ছে তারা আবারও ছুটে পালিয়ে যাবে ওখান থেকে। উনি কী করেছেন, 4 জনের হাতই শক্তভাবে ধরেছেন। ওনার সাথে আবার একটা দড়ি ছিল, কি মনে করে দড়িটা উনি সাথে নিয়ে এসেছিলেন আর কি। যারা সাধারণত ওই গরু বাঁধে, গরু ছাগল বাঁধে, যাদের কোমরে মাঝে মাঝে দড়ি থাকে, তো ওনার সাথে এরকম একটা দড়ি ছিল, কি মনে করে সাথে নিয়ে বের হয়েছিলেন। একটা গরু সম্ভবত মাঠে রাখা ছিল, উনি চিন্তা করেছেন যে গরুটা পরে নিয়ে আসবেন। এই চিন্তা করে ওই গরুর দড়িটা, গ্রামে দেখা যায় যে বেশ কিছু গরু ছাগল কিন্তু দড়িতে বাঁধা থাকে না, এমনি ছেড়ে রাখা হয়। তো ওনার কাছে দড়ি ছিল, উনি আবার কী করছেন, এই 5 জনকে দড়ি দিয়ে এমনভাবে বেঁধেছেন যাতে করে একে অন্য থেকে আলাদা হয়ে যেতে না পারে। আলাদা হলেই বিপদ, আবার একটা ঝামেলা হয়ে যেতে পারে। এরপর উনি কী করেন, এই সবাইকেই
এই জামাল ভাইদের বাড়িতে নিয়ে আসেন। আসার পর উনি ওনার মতো করে একটু ঝাড়ফুঁক করে দেন। গ্রামের কিছু যে চিকিৎসা আছে, ভয় পেলে যেটা করে আর কি, দা পরা, বটি পরা, অর্থাৎ এইটা ধুয়ে পানি খাওয়ানো, এই কাজগুলো আসলে করেন। এরপর দেখা গেল যে তারা আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়েছেন। তারপর এদের পরিবারকে ডেকে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়। এরপর হুজুর, তাকে তো ধরছে এই কালামানিক দাদা। উনি বলতেছেন যে আপনি এত রাত্রে বাচ্চাদেরকে পড়ান কেন? আপনি ফজরের পর পড়াইতে পারেন, জোহরের পর পড়াইতে পারেন, আসরের পর পড়াইতে পারেন, এত রাতের বেলা পড়ানো দরকারটাকে? এই যে এরা যে ভয়টা পাইলো, বড় ধরনের যদি কোনো বিপদ আপদ হয়ে যেত, দায়ভার কে নিত? আপনি নিতেন? হুজুর বললেন যে তার একটা অপারগতার কথা, যে রাতের বেলা খাবারটা আনাটা অনেক কষ্ট হয়ে যায়, ওরা তো এই বিষয়ে হেল্প করে। তারপর হুজুর বললেন যে ঠিক আছে, যেহেতু একটা সমস্যা হয়েছে, আমি অন্য একটা ব্যবস্থা করব যাতে করে ওরা আর খাবার না নিয়ে আসে, আর আমি দেখি আমার জায়গা থেকে চেষ্টা করব ওই জিনটাকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। তবে উনি পরবর্তীতে কী পদক্ষেপ নিয়েছিলেন এই বিষয়টা আসলে জানা যায়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু ঘোড়ার পা 3টা দেখেছিলেন ওনারা, পরবর্তীতে ওই অভাবটা 2টো পাই দেখেছিলেন। অর্থাৎ ওই অভাবটা যে সবসময়ই একটা পা কম নিয়ে হাজির হয় বিষয়টা এরকম না। ক্ষেত্র বিশেষে কখনো কখনো তার 2টো পা দেখা গেলেও সে মূলত এক পেয়ে একটা পিশাচ ছিল, আর এর কাজই ছিল মানুষকে শুধু শুধু বিরক্ত করা, মানুষকে ভয় দেখিয়ে তাদের ক্ষতি করে দেয়া। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের শনির রাতে 60তম আয়োজনের 3য় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতে 60তম আয়োজনের 3য় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandohorwal@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আবারও বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnandohorwal@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের যে আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যেটা লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওই চ্যানেলেও কিন্তু প্রতি রবিবার এবং মঙ্গলবার রহস্য এবং ভয় নিয়ে এপিসোড হচ্ছে। আমাদের ওই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন কি? না হলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেখবেন আফনান্স বি লেখা রয়েছে, সেখানে ওই লিঙ্কটা রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরওয়াল পৌঁছাতে পারে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ শাকিল আহমেদ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ক্যাপ্টেন মোড় নামক এলাকাতে। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা বলে উনি জানিয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখে শুনেছেন, এছাড়া আরও বেশ কয়েকজনের মুখে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1980 থেকে 85-র মধ্যবর্তী কোনো একটা সময়। ঘটনাটি ঘটেছিল ওনার মায়ের চাচাতো ভাইয়ের সাথে। ওই চাচাতো ভাই রাতের বেলা মাছ ধরতে পছন্দ করতেন বন্ধুবান্ধবদের সাথে। তাছাড়া গভীর রাত পর্যন্ত ওনাদের গ্রামের যে একটা ক্লাব ঘর ছিল, সেখানে বসে অন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করতেন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফিরতেন। এক রাতের ঘটনা, উনি যখন বাড়িতে ফিরছিলেন, তখন যে অমাবস্যার রাত ছিল বা পূর্ণিমা ছিল এটাও বলা যাবে না, হালকা চাঁদের আলো ছিল আর কি। উনি বাড়িতে ফিরছেন, তো উনি যেই পথ দিয়ে বাড়িতে ফেরেন আর কি সবসময়, ওই পথে কিন্তু একটা কবরস্থান পড়ে। বিশেষ করে ক্লাব ঘর থেকে যদি বাড়ির দিকে রওনা দেওয়া হয় আর কি, প্রথমে কবরস্থান পড়ে, এরপরে রাস্তার দুই পাশে 2টা পুকুর পড়ে। আরেকটু সামনের দিকে আগালে পরে রাস্তার দুই পাশে 2টো বিশাল বড় বড় তাল গাছ। তো উনি যখন কবরস্থান পার হয়ে পুকুর পার হয়ে তাল গাছের কাছাকাছি আসছেন, তখনই উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখতে পান ওই 2টা তাল গাছে 2টো পা দিয়ে বিশাল দেহি এক দানব দাঁড়িয়ে আছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। তবে এই 2 তাল গাছে 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকা এই দানবটাকে যে উনি প্রথম দেখেছেন বিষয়টা এরকম না, ওই গ্রামের আরও অনেকেই দেখেছেন। তবে যত লোকই দেখুক না কেন, রাতের বেলা যদি এভাবে হুট করে কেউ এরকম ভয়ঙ্কর জিনিস দেখে,
যে কেউ তো ভয় পেয়ে যাবে। উনিও ভয় পেয়ে গেছেন। উনি কি করেছেন, আর কথা না বলে উল্টো দিকে ঘুরে ওই ক্লাব ঘরের দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি ক্লাব ঘরে পৌঁছে গেছেন। প্রতিমধ্যে আর কোনো ঝামেলা হয়নি। ক্লাব ঘরে গিয়ে দেখলেন ওনার কিছু বন্ধুবান্ধব তখনও ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে। উনি তখন বললেন যে এই রাস্তায় তো ভয় পাইছি, আমার সাথে একটু চল, আমাকে বাসা পর্যন্ত আগাই দিয়ে। ওই বন্ধুবান্ধবরা তো সাথে আসছে। যখন ওই তাল গাছের ওখানে আসে তখন কিন্তু কিছুই দেখা যায় না, মানে ওই জিনিসটা নাই। এরপর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে তার বন্ধুবান্ধবরা পরে চলে গেছে। উনিও বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েছেন। ওই রাত্রে স্বপ্নে উনি দেখতে পান সেই অবয়বটাকে। ওই অবয়বটা তাকে হুমকি দিচ্ছে, লোক নিয়ে আসলি বলে তোকে ছেড়ে দিয়েছি, তুই যদি আরেকটু কাছে আসতি না দেখতি তোকে কি করতাম, আবার যদি তোকে পাই রে দেখিস তোকে আমি কি করি, আর বেঁচে ফিরতে পারবি না। তো এরকম একটা হুমকি দেয়। এই হুমকি শোনার পর ওনারও ঘুম ভেঙে যায়। ঘামে ভিজে একদম একাকার হয়ে গেছেন। উনি এটাকে নিছক দুঃস্বপ্নই ভাবেন, কেননা ওই রাতেই তো উনি এই ভয়ঙ্কর জিনিসটাকে দেখেছেন। হয়তোবা ওই কারণেই উনি স্বপ্নটা দেখেছেন। উনি যে রাতের বেলা মাছ ধরতেন বন্ধুদের সাথে, তো কখনো কখনো ওই কারেন্ট জাল টাইপের জাল দিয়েও মাছ ধরতেন। আবার ওনাদের এলাকায় ঘূর্ণি, তারপরে বাইনা বা এই টাইপের শব্দ ব্যবহার করে এক ধরনের মাছ ধরার ফাঁদ, এগুলো দিয়েও মাছ ধরতেন। বিভিন্ন জায়গায় এটা পেতে রাখতেন, তারপরে মাছগুলো ধরে নিয়ে আসতেন। দেখা যেত দীর্ঘ সময় এগুলো রেখে দিলে সমস্যা হয়। অনেক সময় দেখা যাচ্ছে সাপ ঢুকে পড়েছে ওইটার ভিতরে, মাছ খেয়ে ফেলেছে। আবার মানুষজন মাছ চুরিও করে নিয়ে যায়, যার কারণে কিছু সময় পর পর এটা কিন্তু চেক করতে হয় যে কি অবস্থা, কি আসয় বিষয় আর কি। তো উনি এক রাতের বেলা গিয়ে এই জিনিসগুলো পাতবেন, এই ফাঁদগুলো পাতবেন। কথা ছিল যে উনি ওনার এক বন্ধুর সাথে যাবেন। সেই বন্ধুর সাথে কিন্তু সন্ধ্যার আগেই কথাবার্তা হয়েছে। কথা ছিল যে গভীর রাত্রে যাবেন, সেটা ঠিক আছে, তবে সেটা একসাথে গিয়ে ওগুলো পেতে আসবেন, এরপর ফেরত এসে সকালে গিয়ে ওগুলো তুলবেন। গভীর রাত বলতে তখন হয়তো বা ওই গ্রামের প্রেক্ষাপটে ওই 80-85 সালের প্রেক্ষাপটে রাত 10টা, 9টা, 9:30 এরকম আর কি সময়। তো ঠিকঠাক মতো গিয়ে ওগুলো পেতে এসেছেন, আর সকালবেলা যাবেন। সকাল বলতে ফজর আজানের পর বা ফজর নামাজ হয়ে গেছে, সকালের আলো ফুটছে, এমন একটা সময় যাবেন আর কি, এরকমই পরিকল্পনা। আর ওনার বন্ধু এসে ওনাকে ডাক দেবেন। উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে ওনার বন্ধুর ডাকে ওনার ঘুম ভেঙে যায়। মনে হলো যে এক ডাক বা দুই ডাকে ওনার ঘুম ভেঙে গেছে। উনি বুঝতে পারছেন যে এটা ওনার বন্ধু। তো দরজা খুলেছেন, খুলেই দেখেন যে দরজার সামনে তার বন্ধু দাঁড়িয়ে আছে। তো উনি বলেন যে কী রে, এখনও তো সকাল হয় নাই। তখন উনি বলছেন যে আরে সকাল এখনই হয়ে যাবে, আজান দিয়ে দিছে অনেকক্ষণ হলো, তাড়াতাড়ি চল, মাছ মনে হয় এতক্ষণ আর নাই, সবাই চুরি করে নিয়ে গেছে। তখন তো উনি তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। ওনার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, এক প্যাকেট বিড়ি নিয়ে বেরিয়ে গেছেন। তো দেখা গেল যে ওনার যে বন্ধু সে একটু আগে আগে হাঁটে, উনি পিছু পিছু হাঁটেন। তো ওনার তো বিড়ি খাওয়ার অভ্যাস, আর ওনার ওই বন্ধু কিন্তু আবার বিড়ি সিগারেট খেত না, এটা উনি আগে থেকে জানতেন। উনি বিড়ি ধরিয়েছেন। তো ওই বন্ধু কোনো কথা বলে না, ওই বন্ধু তার মতো করে হেঁটে যাচ্ছে। আর যেহেতু আইল দিয়ে হেঁটে যাচ্ছে, পাশাপাশি কিন্তু দুইজন হেঁটে যাওয়া সম্ভব নয়। আইল দিয়ে হাঁটতে হাঁটতে বড় একটা মাঠ পড়বে, ওই মাঠ পেরোলে হচ্ছে একটা বিলের মতো আছে, সেখানে হচ্ছে ওই জিনিসগুলো পেতে রেখে আসছিলেন আর কি রাতের বেলা। তো যাচ্ছেন, বন্ধুকে প্রশ্ন করেন, বন্ধু হু হা এরকম করে উত্তর দেয়। যখন ওই আইল পার হয়ে ওই মাঠের মধ্যে ঢুকেছেন, তখন উনি একটা বিষয় খেয়াল করেন। এতক্ষণ তো আইলের মধ্যে অনেক কিছু বোঝা যায় না, কারণ আইলের দুই পাশে ফসল রয়েছে, বিশেষ করে ধান ক্ষেত রয়েছে। ধান ক্ষেত থাকার কারণে আইলের ওই জায়গাটা একটু অন্ধকারাচ্ছন্নই থাকে, ওই ধান ক্ষেতের ছায়া পড়ে যায়। যখন ওই মাঠের ভেতরে এসেছেন তখন তো অনেকটা স্পষ্ট হয়ে গেছে। উনি খেয়াল করেন ওনার বন্ধু মনে হচ্ছে প্রায় আধ হাত উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ শূন্যে হেঁটে হেঁটে যাচ্ছে। এই জিনিসটা দেখার পর উনি তো বুঝতে পেরেছেন বড় একটা বিপদ উনি পড়ে গেছেন। এখন উনি যে বুঝতে পেরেছেন এটা তো বুঝতে দেয়া যাবে না, তখন বুদ্ধি করে আর একটা সিগারেট ধরিয়েছেন। এতক্ষণ কিন্তু সিগারেট খেয়েছেন উনি, ওই বন্ধু কিছু বলেনি।
যেই না আর একটা সিগারেট ধরিয়েছেন, ওটা শেষ হয়ে গেছে, উনি কিন্তু আর একটা ম্যাচ জ্বালিয়ে যে সিগারেট ধরিয়েছেন বিষয়টা এরকম না, উনি ওই সিগারেট থেকে আর একটা সিগারেট ধরিয়েছেন। কিন্তু এইটুকু পথ আসতে কয়েকটা সিগারেট উনি খেয়েছেন, কিন্তু সেই সিগারেটগুলো কিন্তু সিগারেটের আগুন দিয়ে সিগারেট ধরার নাই, উনি ওই ম্যাচ দিয়ে জ্বালিয়েছেন। কিন্তু যখন বুঝতে পেরেছেন যে এই জিনিসটা ওনার সামনে আছে, মধ্যবর্তী কয়েক সেকেন্ড যে সময় লাগবে এই ম্যাচ দিয়ে সিগারেট জ্বালাতে, এটা উনি ঝুঁকি নিতে চান নাই। হতে পারে এই সময়ের মধ্যে বড় একটা বিপদ হয়ে যেতে পারে, এ কারণেই উনি সিগারেটের আগুন থেকে আর একটা সিগারেট জ্বালিয়েছেন। যখন আর একটা সিগারেট জ্বালিয়েছেন আর ওই সিগারেটের বাকি অংশটা নিচে ফেলে দিয়েছেন, তখন ওই যে ওনার যে বন্ধুটা, সে বলে ওঠে, কিরে আবারও সিগারেট ধরালি? সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না জানিস না? এতটুকুই বলেছে, সিগারেট যে ফেলে দে এরকম কিছু বলেন নাই। ওইদিকে উনি চিন্তা করছেন যে সিগারেট তো ধরাইছি, এখনই আমাকে কাজটা সারতে হবে। উল্টো দিকে ঘুরে আইল দিয়ে দিয়েছেন দৌড়। এখন আইল দিয়ে কিন্তু দৌড় দেওয়ার একটা সমস্যা আছে, পূর্ণ শক্তি নিয়ে কিন্তু আইল দিয়ে দৌড় দেওয়া যায় না, ডানে বায়ে কিন্তু পড়ে যেতে হয়। আইল দিয়ে যখন উনি দৌড় দিয়েছেন, তখন ওই অবয়বটা পিছন থেকে ভয়ঙ্কর শব্দে অট্টহাসি করে উঠেছে। মনে হচ্ছে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে ওই অট্টহাসিতে। আর পিছন থেকে বলছে যে আজকেও বেঁচে গেলি রে, আজকেও কিছু তোকে করতে পারলাম না, তবে আবার যদি দেখা হয় তোর সাথে আবার বোঝাপড়া হবে। এদিকে আর একটা কথা কিন্তু বলে যে শুধু মাঠটা যদি পার হতি, কিসের সিগারেট, কিসের দৌড়, তুই আর বাঁচতে পারতি না, তোর সাথে আমার বহুত হিসাব নিকাশ বাকি। উনি তো দৌড় দিয়েছেন, মাঝে মাঝে আইলের এপাশ ওপাশ পড়ে যাচ্ছেন, আবার উঠে দৌড় দিচ্ছেন, কিন্তু সিগারেট কিন্তু হাত থেকে ফেলছেন না। দৌড় দিতে 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 এমন একটা জায়গায় আসেন যেটা হচ্ছে ওনার সেই বন্ধুর বাড়ি, যেই বন্ধুর কিন্তু ডাকতে আসার কথা ছিল। সে ওই উঠোনে তাদের ওই উঠোনে যে হুমড়ি খেয়ে পড়েছেন, হুমড়ি খেয়ে পড়ে ওই বন্ধুকে ডাকাডাকি করছেন। বন্ধু ঘুম থেকে উঠেছে, তখনও কিন্তু অন্ধকার। তো বন্ধু ওঠার পর তাকে দেখে তো অবাক, যে কিরে তোর এই ভয়ঙ্কর অবস্থা কেন? তখন সব কথা খুলে বলেন। তখন তার বন্ধু বলেন, আমি তো একটু পরেই যাইতাম তোকে ডাকার জন্য, আমি তো তোকে ডাকতে চাইনি। উনিও কিন্তু বুঝতে পারছেন এই অবয়বটা হচ্ছে সেই তাল গাছের উপর দেখা অবয়বটা। নিশ্চয়ই শুনেছে আলাপ আলোচনা যে এই বন্ধুটা ডাকতে আসবে, আর ওই কারণেই নিশির ডাক দিয়ে তাকে ডেকে নিয়ে গেছে। উদ্দেশ্য ছিল মাঠের ও পাশে বিল পর্যন্ত নিয়ে যাওয়া, আর বিলের মধ্যে একবার নিয়ে গেলে তাকে মেরে ফেলত। এই ঘটনার পর উনি কিন্তু রাতের বেলা আর কখনোই মাছ ধরতে যেতেন না। আর রাতের বেলা ওই ক্লাবে দীর্ঘ সময় নিয়ে যে আড্ডা দেওয়ার যে প্রবণতা, যে বদভ্যাস করেছিলেন, এটা থেকেও বের হয়ে আসেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পেতে থাকবো ইনশাল্লাহ। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এবারের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল আফনান্স ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের সিজন 2 এর নতুন আরও একটি এপিসোড কিন্তু আসতে যাচ্ছে, শুনতে ভুলবেন না। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্ম ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।